where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good afternoon students. আমি নবনীতা ঘোষ, বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আজকে তোমরা এর আগেও কিছু ক্লাস দেখেছো। আজকে আমরা ক্লাস 9-এর ইংরেজি বিষয়ের থার্ড লেসন, তার মানে লেসন নাম্বার 3 স্টার্ট করব। আচ্ছা, বিফোর স্টার্টিং দ্য লেসন I want to ask a very simple question to all of you. প্রশ্নটা হলো, তোমাদের প্রত্যেকেরই কিছু ভালো লাগার বিষয় আছে, কিছু ফেভারিট জিনিস আছে, ফেভারিট কালার, ফেভারিট ফুড, ফেভারিট পারসন, সেরকমই ফেভারিট সিজনও আছে। ঠিক বললাম তো? আচ্ছা, আমরা জানি আমাদের গোটা যে ওয়েদার সাইকেল, তাতে আমাদের 6টা সিজন আমরা দেখতে পাই। তো তোমাদের ফেভারিট সিজন কি? আমার মনে হয় অনেকেই বলবে স্প্রিং, কেন কি বেশিরভাগ লোকের মতে স্প্রিং ইজ দেয়ার ফেভারিট সিজন। দেয়ার আর সাম পিপল হু মে ভোট ফর সামার, and there are also we can find some people who may vote for rainy season. তাহলে এইগুলো সিজন তো অনেকেরই পছন্দ। আশা করি এমনও কেউ আছো who loves the season autumn, তার মানে যাকে আমরা বাংলাতে বলি শরৎকাল। তাহলে শরৎকাল বেশ কিছু জনের হয়তো ফেভারিট সিজন হতে পারে। আচ্ছা, শরৎকাল কেন, এই শরৎকাল বা সিজন, এই কথাটা তুললাম। আজকে আমরা যে লেসনটা পড়ব, দ্যাট ইজ লেসন নাম্বার 3 অফ ইয়োর টেক্সট বুক অফ ক্লাস 9, দ্য নেম অফ দ্য লেসন ইজ দ্য অটাম। দ্য নেম অফ দ্য লেসন ইজ অটাম। অটাম এই শব্দটার আক্ষরিক অর্থ হচ্ছে শরৎকাল। অটাম সিজন আশা করি যাদের পছন্দ, আমারও ফেভারিট সিজন অটাম অবভিয়াসলি। তার একটা বড় কারণ, অটাম সিজন ইউ ক্যান কল দিস অ্যাজ এ ফেস্টিভ্যাল, সিজন অফ ফেস্টিভ্যাল। আকাশ খুব ক্লিয়ার স্কাই, খুব সুন্দর হালকা ভাসা ভাসা মেঘ, ওয়েদার খুব ভালো থাকে, খুব একটা গরম থাকে না, বেশ এনজয়েবল একটা সুন্দর ওয়েদার। তো এইখানে এই কবিতাটিতে দ্য পোয়েট whose name is John Clare. Okay, John Clare. John Clare loves the autumn season very much. Here in the poem we can find a vivid picture of the season of autumn by the poet. A vivid picture of the season of autumn is given by the poet in the poem. এই যে ভিভিড পিকচার কবি এখানে একটা ড্র করেছেন এই পোয়েমটাতে, সেখানে আমরা দেখতে পাবো the different changes that take place in nature
ডিউরিং দ্য সিজন অফ অটাম। আমরা জানি সামার সিজনে যেরকম প্রকৃতির পরিবেশ আমরা দেখতে পাই, যখন ইট স্টার্টস রেনি সিজন তখন ওই সমস্ত চেঞ্জেস, ওই সমস্ত যে পরিবেশটা সেটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আবার যখন অটাম সিজন আসে মানে শরৎকাল, তখনও আবার প্রকৃতির মধ্যে বেশ কিছু চেঞ্জেস আমরা লক্ষ্য করতে পারি। At the same time, when winter comes or when spring comes, we also can notice some changes in nature. জন ক্লেয়ারের সম্পর্কে বিফোর স্টার্টিং দ্য পোয়েম আই থিঙ্ক আমাদের কিছু একটু জেনে নেওয়া উচিত অ্যাবাউট দ্য পোয়েট জন ক্লেয়ার। জন ক্লেয়ার ওয়াজ বেসিক্যালি an English poet. Okay, he was very much popular for his celebratory representation of English countryside, which the poet loves very much. তো কবি ইংল্যান্ডের যে কান্ট্রিসাইড, যে গ্রাম অঞ্চল, তাদের যে পরিবেশ, তাদের যে বৈশিষ্ট্য, এগুলো খুব খুব পছন্দ করতেন। সো ইন অল হিজ পোয়েমস বা বেশিরভাগ ওনার কবিতাতে আমরা কান্ট্রিসাইডের খুব একটা ডিটেলড ডেসক্রিপশন, খুব একটা সুন্দর রিপ্রেজেন্টেশন আমরা পেয়ে থাকি। তো ওই কবিতাগুলো পড়লে আমরা ইংলিশ কান্ট্রিসাইড সম্পর্কে একটা ডিটেল বা ভিভিড আইডিয়া ফর্ম করতে পারবো। আর কবির যেগুলো বিখ্যাত কবিতা, যেগুলো উই শুড রিমেম্বার, আমাদের মনে রাখা উচিত, সেইগুলোর মধ্যে ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, এইগুলো উল্লেখযোগ্য। সো এইখানে এই যে আমি প্রথমেই বললাম জন ক্লেয়ার ইজ ফেমাস ফর দ্য সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন অফ ইংলিশ কান্ট্রিসাইড, তেমনই উনি বিভিন্ন ন্যাচারাল অবজেক্টস, চেঞ্জেস ইন নেচার, এইগুলো নিয়ে ডিল করেছেন এবং উই ক্যান ফাইন্ড এ পেন পিকচার অফ দিজ সাবজেক্টস ইন হিজ পোয়েম। তো আমরা কি করব, এই পোয়েমের মধ্যে আমরা অটাম সিজনের একটা খুব ক্লিয়ার পিকচার আমরা পাবো। আচ্ছা, এইখানে কবিতাটা শুরু করার আগে আরেকটা জিনিস বলি। কবি এখানে দিস ইজ অ্যাগেইন ফার্স্ট পারসন, মানে দেখবে কবিতাটা শুরু হয়েছে আই দিয়ে, তাহলে আই রেফার্স টু দ্য পোয়েট হিমসেলফ। কবি এখানে অটাম সিজনের বেশ কিছু বৈশিষ্ট্য আমাদের সামনে তুলে ধরেছেন, অ্যান্ড হি অলসো ডিক্লেয়ার্স দ্যাট হি লাভস অল দিস ফিচার্স অফ দ্য সিজন অফ অটাম। এবং অ্যাট দ্য সেম টাইম উনি এই ডিক্লারেশনটাও দিয়েছেন যে অটাম সিজনে ওই ফিচার্সগুলো বা ওই চেঞ্জেসগুলো যেগুলো নেচারের মধ্যে হচ্ছে, কবি সেগুলোকে খুব খুব পছন্দ করেন। তাহলে আজকে আমরা চলো শুরু করি লেসন নাম্বার 3। ইউ শুড ওপেন ইউর টেক্সট বুক অ্যাট পেজ নাম্বার 18। পেজ নাম্বার 18 তোমরা বার করবে এবং আমার সাথে অবশ্যই পড়বে। আমি আগেও বলেছি in the poem we find a vivid picture of the season of autumn or a picture of the changes that take place during the season of autumn in nature. চলো শুরু করি, let's start. I love the fitful gust that shakes the casement all day. আমি প্রথমেই বললাম the poem starts with I, and who is the I? I is the poet himself. I refers to the poet. Okay, that means here we also find a list of things which the poet love during the season of autumn. I love the fitful gust that shakes the casement all day. এবার এই দুটো লাইনে আমি বুঝতে পারছি আই লাভ, এই দুটো তোমাদের কাছে খুবই সোজা, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো এর মানে। ফিটফুল, দ্য ওয়ার্ড ফিটফুল ইজ আ লিটল বিট ডিফিকাল্ট টু ইউ অ্যান্ড ইট ক্যান বি এ নিউ ওয়ার্ড টু ইউ অলসো। তো প্রথমে আমরা যেটা করব, এই ফিটফুল শব্দটার মানে দেখে নিই কী মানে হচ্ছে ফিটফুল। ফিটফুল মানে হচ্ছে এমন কোনো কাজ which is occurring repeatedly, যেটা বারবার হচ্ছে। ওকে, ফিটফুল মানে এমন কোনো কাজ বুঝিয়েছে যেটা বারবার রিপিটেডলি হচ্ছে। আচ্ছা, ফিটফুলের সাথে আরেকটা শব্দ তোমাদের জেনে নেওয়া উচিত, দ্যাট ইজ গাস্ট, GUST। গাস্ট মানে আমরা
এখানে বলতে পারি একটা দমকা হাওয়া, একটা দমকা হাওয়া। আমরা প্রত্যেকেই ঝড় দেখেছি, প্রত্যেকে দেখেছি। তো দেখবে যখন ঝড় ওঠে তখন যখন ঝড়টা ওঠে তখন ঝড়ের ইন্টেন্সিটিটা কী থাকে, খুব বেশি থাকে, হাওয়ার বেগ বেশি থাকে। হঠাৎ করে একটা দমকা হাওয়া আসে, সব জানলা দরজাগুলোকে নাড়িয়ে দেয়, সমস্ত গাছের গাছগুলোকে নাড়িয়ে দেয়, যেগুলো পুরনো পাতা থাকে সেগুলোকে উড়িয়ে নিয়ে যায়। এইগুলোই তো হয় যখন একটা ঝড় আসে। তাহলে ফিটফুল মানেটা আমরা প্রথমে দেখি। The word fitful means occurring repeatedly, তার মানে যেটা বারবার করে হবে। ওকে, occurring repeatedly। এবার গাস্ট মানে আমি বললামই দমকা হাওয়া, যেটা হঠাৎ করে একদম ঝড় উঠলে বা কোথাও হাওয়া দিলে যে পরিমাণে হাওয়া আসে সেই রকম একটা হাওয়া। কি করছে কবি? ভালোবাসে। কি ভালোবাসে? ফিটফুল গাস্ট। তাহলে ফিটফুল মানে যদি অকারিং রিপিটেডলি হয়, গাস্ট মানে যদি দমকা হাওয়া হয়, তাহলে আমরা বুঝতে পারছি হাওয়াটার এই যে একটা দমকা হাওয়া, এটা বারে বারে ফিরে আসছে। ঠিক তো? এই যে দমকা হাওয়াটা, এটা বারে বারে ফিরে আসছে। অ্যান্ড দ্য পোয়েট লাভস দ্যাট, কবি এটা ভালোবাসছে। এই হাওয়াটা কি করছে এবার দেখব। দ্যাট শেকস, হাওয়াটা সেটা শেকস, হাওয়াটা কিছু একটা নাড়াচ্ছে। শেক মানে আমরা নাড়ানো বলতে পারি। তো শেক কথাটার অর্থ আমরা কি এখানে সিনোনিম হিসেবে ইউজ করতে পারি? উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড স্টার, মানে নাড়ানো। ওকে, সেই দমকা হাওয়াটা যেটা বারে বারে রিপিটেডলি ফিরে আসছে, সেটা নাড়া দিচ্ছে। কি নাড়া দিচ্ছে? দ্য কেসমেন্ট অল ডে। এবার কেসমেন্ট শব্দটা হয়তো তোমাদের কাছে নতুন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কেসমেন্ট? কেসমেন্ট শব্দের যে মানে সেটা প্রত্যেকেই জানো। প্রত্যেকের বাড়িতে ঘরে দুটো জিনিস অবশ্যই থাকে, সে দেওয়াল ছাদ এগুলো বাদেও, এক জানালা, দুই দরজা। কেন বলছি কেসমেন্ট মানে হচ্ছে জানালা একটু বড় সাইজের, তাহলে প্রত্যেকে কেসমেন্টের সঙ্গে পরিচিত। শব্দটা কঠিন হলেও মানেটা বেশ সোজা। তো কেসমেন্টের মানে আমরা লিখতে পারি উইন্ডো। তাহলে কবি সেই বারবার আসা দমকা হাওয়াটাকে ভালোবাসে, যেটা এসে নাড়া দিয়ে যাচ্ছে জানালাগুলোকে অল ডে, মানে সারাদিন ধরে নাড়া দিয়ে যাচ্ছে। আমরা জানি সাধারণত ঝড় উঠলে বা যখন বাতাস বইতে থাকে তখন এই ঘটনাটা আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে উপলব্ধি করেছি। And from the mossy elm tree takes the faded leaves away. কবি ভালোবাসার জিনিসগুলো এখানে লিস্ট দিয়েছেন। প্রথম কি ভালোবাসার জিনিস? সেই দমকা হাওয়া যেটা বারে বারে এসে বড় বড় জানলাগুলোকে নাড়া দিয়ে যাচ্ছে, কবি সেটাকে ভালোবাসেন। সেকেন্ড থিং, কি ভালোবাসেন? আর ওই হাওয়াটা আর কি কি করে থাকে? অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। মস কথাটা হয়তো অনেকেই জানো। মস মানে হচ্ছে শ্যাওলা। ওকে, মসি মানে আমরা দেখবে যেগুলো অনেক বড় বড় বৃক্ষ জাতীয় গাছ হয়, মানে খুব বড় বট, পাকুর বা আম গাছও যেগুলো অনেক অনেক পুরনো, অনেক বয়স হয়ে যায়, সাধারণত কি হয় তাদের গায়ে অনেক সময় বৃষ্টির জল পড়ে হালকা হালকা শ্যাওলা দেখা যায়। তো এরকম এলম বলে একটা গাছ যেটা ইউরোপিয়ান কান্ট্রিজে দেখা যায়, সেই রকম গাছের গায়ে শ্যাওলা পড়েছে। সেই গাছ থেকে ফেডেড লিভস, যেগুলো বিবর্ণ পাতাগুলো শুকিয়ে গেছে, ধূসর হয়ে গেছে, সেই সব পাতাগুলোকে এই যে দমকা হাওয়া সেটা কি করছে? টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, মানে গাছ থেকে ওই শুকনো পাতাগুলোকে নিজের সাথে নিয়ে যাচ্ছে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে স্প্রিং সিজন যখন আসবে এরপর আফটার অটাম, তখন গাছে নতুন নতুন পাতা হবে, খুব স্বাভাবিক। কাজেই এই অটামের এই যে হাওয়া, এটা ওই ফেডেড লিভসগুলো এলম গাছের সব কিছুকে নিজের সাথে নিয়ে যাচ্ছে। টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো প্যান।
with thousand others down the lane. কি বলছে দেখো, twirling them by the window pane with thousand others down the lane. আচ্ছা, গাছের পাতাগুলোকে নিয়ে যাচ্ছে কি আছে, হাওয়ার কাছে কি কোনো ঝুড়ি আছে যে ওই ঝুড়িতে সব পাতা ভরে ও নিয়ে গিয়ে কত ডাস্টবিন দিচ্ছে? না। কিভাবে নিয়ে যাচ্ছে দেখো, দ্য ওয়ার্ড টুয়ার্লিং, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। টুয়ার্লিং মানেটা চলো আগে জেনে নিই। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড টুয়ার্লিং? অনেকেরই তোমাদের নদীর ধারে বাড়ি আছে, বা অনেকেই কখনো গেছো কোনো নদী, বা এরকম অনেক সময় পুকুরেও দেখা যায়, নদীও হয়তো অনেকে দেখতে গেছো। একটা জিনিস খেয়াল করে দেখবে, নদীর জলের কোথাও কোথাও একটা এরকম ঘূর্ণি মতো দেখা যায়, মানে জলটা মনে হয় ওখানে এরকম রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরে, গোল 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 করে ঘোরে। তো ওটাকে আমরা সাধারণ ভাষাতে বলে থাকি পাক, বলি যে নদীতে পাক আছে, তার মানে ওখানে জলটা পাক খাচ্ছে, একটা সার্কুলার মোশনে সেটা ঘুরছে। তেমনই খেয়াল করে দেখবে যখন খুব ঝড় হয়, সাধারণত চৈত্র মাসের দিকে, একটা প্রচণ্ড একটা ড্রাই ওয়েদার, খুব ঝড় হচ্ছে, গাছের পাতা টাতা সব ঝরে চারিদিকে পড়ে আছে, ওই ঝড়গুলোর ফলে কি হয় দেখবে, অনেক সময় গাছের পাতা, ছোট কাগজের টুকরো টুকরো, এই সমস্ত কিছুকে ঝড়ের হাওয়াটা এরকম গোল গোল করে একটা সার্কুলার মোশনে ঘুরিয়ে ফেলে দেয়। এই যে একটা সার্কুলার মোশনে গোল করে ঘোরানো, এই ব্যাপারটাকেই বলা হচ্ছে টুয়ার্লিং। তো আমরা টুয়ার্লিং শব্দটা একটা সিনোনিম জেনে নিই সবার আগে। দ্য ওয়ার্ড টুয়ার্লিং, এই ওয়ার্ডের সিনোনিম হতে পারে যেটা, সেটা হচ্ছে স্পিনিং, তার মানে পাক খাওয়া বা সার্কুলার মোশনে ঘোরা। তাহলে ওই যে হাওয়া, যেটা কিনা কেসমেন্টকে সারাদিন ধরে নাড়া দিচ্ছে, যেটা কিনা মসি এলম গাছের ফেডেড লিভসগুলোকে টেক অ্যাওয়ে করছে, কেমন করে? টুয়ার্লিং দেম, গাছের পাতাগুলোকে নিয়ে এক জায়গায় এরকম করে সার্কুলার মোশনে পাক খাওয়াচ্ছে। দ্যাট মিনস দ্য উইন্ড ইজ ভেরি মাইটি, খুব পাওয়ারফুল উইন্ড ছিল, এটা আমরা বুঝতেই পারছি। টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো প্যান। আচ্ছা, পাতাগুলো হাওয়াতে পাক খাচ্ছে কোথায়? উইন্ডো প্যান। এবার উইন্ডো মানে তো প্রত্যেকেই জানো, জানালা। প্যান, উইন্ডো প্যান কথাটা কেন বলেছে এটা শোনো। প্রত্যেকের বাড়িতে দেখবে জানালার পরে কিছুটা জায়গা থাকে বাইরে এবং ভেতরের দিকেও, যেটাকে আমরা বলি সাধারণ ভাষাতে জানালার কার্নিশ বলি। তো সেখানে আমরা অনেক সময় জিনিসপত্র রাখি। এই যে জানালার কার্নিশগুলো, এই সব জায়গাতে ওই হাওয়াটা সমস্ত ফেডেড লিভসগুলোকে স্পিন করাচ্ছে বা টুয়ার্লিং করাচ্ছে, ঘুরপাক খাওয়াচ্ছে। টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো প্যান with thousand other down the lane. আচ্ছা, ওই যে ঘুরপাক খাওয়াচ্ছে, সেখানে হয়তো 5টা 10টা 15টা 20টা কিছু পাতা আছে, তাহলে কি ওই এলম গাছে এই কটা পাতাই ছিল? না, বলছে বেশ কিছু পাতাকে ওই বাতাস উইন্ডো প্যানের কাছে স্পিনিং করছে, পাক খাওয়াচ্ছে। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, বলছে তার পাশে যে রাস্তা আছে, সেই রাস্তায় হাজার হাজার আরও অনেক এরকম শুকনো পাতা পড়ে আছে। তার মানে প্রচুর পাতা পড়েছে, তার মধ্যে একটা কোয়ান্টিটি পাতাকে ওই বাতাসটা উইন্ডো প্যানের কাছে পাক খাওয়াচ্ছে। তাহলে আমরা ফার্স্ট স্ট্যান্জাতে কি শিখলাম? ফার্স্ট স্ট্যান্জাতে দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য সিজন অফ অটাম দ্যাট দ্য পোয়েট লাভস, এইরকম কিছু কিছু ফিচার্স বা ক্যারেক্টার আমরা পেলাম। কি কি বলছে? কবি কি ভালোবাসে? ফিটফুল গাস্ট, দমকা হাওয়া যেটা রিপিটেডলি আসছে, সেই হাওয়াটা কি করছে? দ্যাট শেকস, যে হাওয়াটা কিনা নাড়াচ্ছে। কাকে নাড়াচ্ছে? দ্য কেসমেন্ট অল ডে, বড় বড় জানলাগুলোকে সারাদিন ধরে নাড়াচ্ছে। আর কি করছে হাওয়াটা? অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি, বড় এলম গাছ যার গায়ে একটু শ্যাওলা শ্যাওলা হচ্ছে, এরকম একটা শ্যাওলাপূর্ণ এলম গাছ থেকে যত ফেডেড লিভস আছে, তার মানে শুকনো পাতা, হলুদ পাতা, বিবর্ণ পাতা, সেই পাতাগুলোকে টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, কিভাবে নিয়ে যাচ্ছে? টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো প্যান, পাতাগুলোকে ঘুরপাক খাইয়ে নিয়ে যাচ্ছে জানলার কার্নিশের কাছে। শুধু কি ওইগুলো পাতায় যেগুলো ঘুরপাক খাচ্ছে? না,
with 1000 others down the lane. বলছে এরকম আরও কয়েক হাজার পাতা আছে যারা রাস্তাতে পড়ে আছে। নেক্সট দেখো, I love to see the shaking twig. আরও লম্বা লিস্ট আছে যেগুলো কবি ভালোবাসে অটাম সিজনের যেগুলো বৈশিষ্ট্য। কি বলছে দেখো, I love to see the shaking twig. শেকিং, শেক মানে হচ্ছে নাড়ানো, মানে ঝাঁকানো বা নাড়ানো আমরা যাকে বলি। তো শেকিং কথাটা আমরা একটা সিনোনিম করতেই পারি ট্রেমব্লিং। ওকে, আমি আগেরগুলো মুছে দিচ্ছি। ওকে, সো শেকিং, শেকিং মানে কি বললাম, নাড়ানো। ওকে, তা আমরা এটা সিনোনিম হিসেবে এই শব্দটা ব্যবহার করতেই পারি, সেটা হচ্ছে ট্রেমব্লিং, নাড়া দিচ্ছে। আবার কাকে নাড়া দিচ্ছে এইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ। টুইগ দেখবে ছোট ছোট গাছ যেগুলো ছোট ছোট ডালপাড়া বেরোয় সবে সবে, যেগুলোর গুড়ি বা কাণ্ড খুব একটা মোটা হয় না, ওদের খুব একটা স্ট্রেংথ নেই, ওরা একটু মানে একটু সবেই ছোট বাচ্চা গাছ, তো ওরা হাওয়াটা যখন আসে তখন একটা বড় গাছকে যত বেশি নাড়া দেয় তার থেকে অনেক বেশি নাড়া দিতে পারে একটা ছোট্ট গাছকে, যেটা সবেই হয়েছে ছোট ছোট ডালপালাওয়ালা। সেরকম কোনো ছোট গাছকে, ছোট ডালপালাকে নাড়া দিচ্ছে ওই বাতাসটা। সেই ডালপালাটা বা সেই ছোট গাছটা কি করছে দেখো, আই লাভ টু সি দ্য শেকিং টুইগ। কবি বলছে বাতাস যখন ওই ছোট গাছে ছোট ছোট ডালপালাগুলোকে নাড়া দিচ্ছে, আই লাভ টু সি দ্যাট, আমার ভালো লাগছে। কেন? ডান্স টিল দ্য শাট অফ ইভ। ওই যে টুইগটা নড়ছে, এই নড়াটাকে কবি কম্পেয়ার করছে উইথ ডান্স, নাচের সাথে কম্পেয়ার করছে। বলছে it seemed to the poet as if the twig is dancing till the shut of eve. কবির মনে হচ্ছে যে ওই ছোট্ট চারা গাছের ডালপালাগুলো যেন নাচ করছে কতক্ষণ অবধি, টিল দ্য শাট অফ ইভ, সন্ধে নামা অবধি করছে। ইভ, ইভিই ইভ, যেটা তোমাদের বইতে আছে, এইটার মানে হচ্ছে ইভিনিং, মানে সন্ধেবেলা আমরা যেটাকে বলি। ওকে, তাহলে এই যে টুইগটা যেটা ডান্স করছে বা যেটা হাওয়ার জন্য যেটা নড়ছে, যেটা দেখে মনে হচ্ছে অ্যাজ ইফ ইট ইজ ডান্সিং, যেন মনে হচ্ছে এটা নাচ করছে কতক্ষণ ধরে, টিল দ্য শাট অফ ইভ, যতক্ষণ সন্ধে নামছে, মানে যতক্ষণ সূর্য থাকছে সন্ধে নামছে ঠিক ততক্ষণ অবধি এই ছোট ছোট গাছগুলো তাদের ডালপালাগুলো প্রচণ্ড নড়ছে এবং দেখে যেন মনে হচ্ছে তারা নাচ করছে। The sparrow on the cottage rig, whose creep would make believe. কি বলছে, আরো জিনিসপত্র আছে, সেগুলো কি? দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ। স্প্যারো কি পাখি? এর প্রত্যেকে জানো, এটা কারোর না জানা নেই। স্প্যারো মানে আমরা যেটাকে বলি চড়ুই পাখি, তাই তো? আচ্ছা, স্প্যারোগুলো, চড়ুইগুলো কোথায় আছে দেখো, প্রথমে এটা আমরা দেখে নিই। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কটেজ? প্রত্যেকে জানো, হয়তো কেউ বলবে মাটির ঘর, কেউ বলবে কুড়ে ঘর, কেউ আবার বলতে পারো হাট। এই শব্দটা আমরা ইউজ করে থাকি অ্যাজ এ সিনোনিম টু দ্য ওয়ার্ড কটেজ। রিগ কথাটা জানতে হবে। আচ্ছা, তোমরা অনেকেই হয়তো মাটির বাড়ি দেখতে পারো বা খড়ের চাউনি দেওয়া ঘর দেখতে পারো। খড়ের যে চাউনি আমরা দিই এই বাড়ি, এবং এইভাবে চাউনিটা দেওয়া থাকে, এইখানেও একটা স্লোপ থাকে, এই দিকে একটা স্লোপ থাকে। এই যে চাউনি দেওয়াটা, এই যে খড়ের তৈরি চাল বা ছাদ বা ছাউনি, এইটাকেই আমরা বলছি রিগ, স্ট্র মেড রুফ। ওকে, রিগ কথাটা তাহলে আমরা এভাবে বলতে পারি, স্ট্র মানে খড়, মেড রুফ মানে খড়ের তৈরি চাল বা ছাদ বা ছাউনি। স্প্যারোগুলো ওই কটেজ রিগের ওপর আছে। তাহলে চড়ুই পাখিগুলোকে আমরা কোথায় দেখতে পাচ্ছি? অন দ্য কটেজ রিগ, ওই খড়ের ছাউনির ওপরে আছে কারা? চড়ুই পাখি, যারা কি করছে? হুজ ক্রিপ উড মেক বিলিভ। হুজটা কাকে রেফার করছে?
টু দ্য স্প্যারোস, অবশ্যই চড়ুই পাখিকে রেফার করছে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক হুজ ক্রিপ উড মেক বিলিভ, যারা ওই কটেজ রিগের ওপর বসে স্প্যারোগুলো কী করে বসে আছে, তারা কি খুব সাইলেন্টলি চুপচাপ বসে আছে? না, তারা কি করছে, তারা ক্রিপ করছে। ক্রিপ মানে আমরা যাকে বলতে পারি কিচিরমিচির করছে, পাখিদের আওয়াজ, দে আর ক্রিপিং, তারা আওয়াজ করছে, কিচিরমিচির করছে, কলরব করছে। তো এই যে পাখিদের কলরব, যারা কিনা কটেজ রিগের ওপরে বসে আছে, সেটা দেখে আমরা একটা জিনিস বিলিভ করতে পারবো। তার মানে কি, আমরা একটা ব্যাপারে সার্টেন হতে পারবো। কি ব্যাপার? লেটস সি। That spring was just now flirting by in summer slab with flowers to lie. খুব খুব সুন্দর কথা বলেছে, দেখো কি বলেছে। এই যে পাখিদের যে কলরব, যে পাখিগুলো কিনা কটেজ রিগের ওপর বসে আছে, যারা কিনা কলরব করছে, তাদের এই যে কলরব শুনে আমরা একটা বিষয়ে শিওর হতে পারবো। কি সেটা? That spring was just now flirting by, তার মানে অটাম যখন চলে এসেছে, এখন যে চেঞ্জেসগুলো আমরা নেচারে দেখতে পাচ্ছি ডিউ টু অটাম সিজন, আমরা কিছুদিনের মধ্যেই আরেকটা খুব সুন্দর একটা সিজন পাবো, হুইচ ইজ স্প্রিং। তার মানে অটাম যখন চলে এসেছে, তার কিছুদিন পরে কে আসবে? স্প্রিং সিজন আসবে। ইন সামার স্ল্যাব, যে স্প্রিং সিজনটা এখন কোথায় আছে? তাহলে এখন তো প্রিভেলিং সিজন ইজ দ্য অটাম, নাও দ্য প্রিভেলিং সিজন ইজ অটাম। এখন কোন সিজন আছে? অটাম। তাহলে স্প্রিং সিজন আসবে বলছো তোমরা, তাহলে স্প্রিং সিজনটা কোথায় আছে? এখন কোথায় স্প্রিং সিজন আছে যে আসবে? ইন সামার স্ল্যাব উইথ ফ্লাওয়ার্স টু লাই। কি বলছে দেখো, বলছে স্প্রিং সিজন আছে, কোথায় আছে? ইন সামার স্ল্যাব। ল্যাব মানে হচ্ছে কোল, ল্যাব মানে কোল, সামার স্ল্যাব মানে গ্রীষ্মকালীন কোল, মানে উইন্টারের পরে যেহেতু আসে, সিজনটা চেঞ্জ হয়, টেম্পারেচার আস্তে আস্তে বাড়ে। সামার স্ল্যাব বলছে যেমন করে ফুলগুলো, আমরা জানি উইন্টার সিজনে বিদেশে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, ওদের দেশে খুব খুব ঠান্ডা, চারদিকে বরফে ভর্তি হয়ে থাকে, ফলে ওটা একটা আনপ্রোডাক্টিভ সিজন, ফুল টুল কিচ্ছু হয় না, সমস্ত কিছু বরফে ঢেকে যায়। তো যখন স্প্রিং আসে, ওয়েন দ্য টেম্পারেচার ইনক্রিজেস, টেম্পারেচারটা যখন আস্তে আস্তে বাড়ে, তখন কি হয়? গাছে গাছে ফুল আসে, খুব স্বাভাবিক। তো ওই জন্য বলছে ফুলগুলো যেমন করে সামারের ল্যাপে মানে কোলের মধ্যে লুকিয়ে শুয়ে থাকে, ঠিক সেই রকমই স্প্রিং সিজনটাও কোথাও একটা লুকিয়ে আছে। কোথায়? ইন সামার স্ল্যাব উইথ ফ্লাওয়ার্স টু লাই। তার মানে গ্রীষ্মকালের কোলে অন্যান্য ফুলেদের সাথে স্প্রিং সিজনটাও ঘুমিয়ে আছে। দ্য সিজন ইজ নট অ্যাক্টিভ নাও, সিজনটা এখন অ্যাক্টিভ নয়। অটাম শেষ হবে, তারপরে কি আসবে? ইয়েস, উইন্টার আসবে, তারপরে স্প্রিং সিজনটা আস্তে আস্তে ঘুম থেকে জাগবে। তার মানে তখন আস্তে আস্তে স্প্রিং সিজন তার সমস্ত গ্লোরিজ নিয়ে প্রকৃতিতে আসবে। আই লাভ টু সি দ্য স্কটেজ স্মোক। আমি প্রথমেই বলেছিলাম, উই ক্যান হেয়ার ইন দ্য পোয়েম we can find a long list of the things that the poet loves to see in nature during the season of autumn. তাহলে আমরা আরও কিছু জিনিস অবশ্যই পাবো। কবি কি ভালোবাসে দেখো, I love to see the cottage smoke। তাহলে কবি এখানে হাওয়ার কথা বললো, দমকা হাওয়া, যেটা কিনা জানালা দরজা নাড়া দিচ্ছে। কবি এখানে সেই হাওয়ার কথা বললো যেটা মসি এলম গাছ থেকে ফেডেড লিপসগুলোকে টেক অ্যাওয়ে করছে। সেই লিপসগুলোকে ওই হাওয়াটা টুয়ার্লিং বাই দ্য উইন্ডো প্যান, জানলার কার্নিশে ঘুরপাক খাওয়াচ্ছে। রাস্তাতে আরও প্রচুর প্রচুর পাতা পড়ে আছে। আরও বলল ওই হাওয়াটা ছোটো ছোটো গাছের ডালপালাগুলোকে শেক করছে, অ্যাজ ইফ ইট সিমস দ্যাট দে আর ডান্সিং। দেখে যেন মনে হচ্ছে যে তারা যেন নাচ করছে। এইগুলোর পরে আর কি কি কবি ভালোবাসে দেখো, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক। কি কি ভালোবাসে কবি? কটেজ স্মোক। কটেজ মানে তো তোমাদের আগেই বললাম, কটেজ মানে কুঁড়ে ঘর। ওকে,
তো ওই কুঁড়ে ঘরের যে স্মোকটা উঠছে সেইটাকে কবি ভালোবাসে, ধোঁয়াটা। আচ্ছা, আমরা প্রত্যেকেই জানি রান্না করলে একটা ধোঁয়া ওঠে, প্রত্যেকেই জানি। সেই ধোঁয়াটা যে উঠছে ওই ছাউনিটার ওপর দিয়ে, দ্য পোয়েট অলসো লাভস দ্যাট, কবি তাকেও ভালোবাসে। আচ্ছা, কেমন করে উঠছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কি বলছে? আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, বলছে আমি ওই কুঁড়ে ঘর থেকে ওঠা যে স্মোক, আই অলসো লাভ দ্যাট। কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ, কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ। আচ্ছা, ধোঁয়াটা কেমন করে উঠছে? কার্ল আপওয়ার্ডস, কার্ল মানে কোঁকড়ানো, তাই তো? কার্ল মানে কোঁকড়ানো। আমরা দেখবে অনেকের চুল থাকে খুব স্ট্রেট লম্বা, অনেকের দেখবে চুল থাকে কোঁকড়ানো কোঁকড়ানো। সেই রকমভাবে ওই কোঁকড়ানো মানে এরকম গোল 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 কোঁকড়ানোভাবে স্মোকটা উঠছে। কোথায় উঠছে? আপওয়ার্ডস, ওপরের দিকে উঠছে। আচ্ছা, থ্রু দ্য নেকেড ট্রিজ, এই যে স্মোকটা ওপরের দিকে কার্লিং ওয়েতে উঠছে, কার ভেতর দিয়ে বা কার মধ্যে দিয়ে উঠছে? থ্রু আ নেকেড ট্রিজ। ট্রি মানে সবাই জানো, ট্রি মানে গাছ। আচ্ছা, থ্রু মানে আমরা বুঝতেই পারছি ওই যে কটেজ তার পাশেই হয়তো কোনো গাছ আছে, ফলে ধোঁয়াটা কি হচ্ছে কটেজ থেকে বেরিয়ে ওই গাছের ভেতর দিয়ে আরও ওপরের দিকে, অনেক ওপরের দিকে উঠে যাচ্ছে, পেঁচিয়ে পেঁচিয়ে উঠছে। একটা জিনিস এখানে ক্লিয়ার করা দরকার, ওয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ওয়ার্ড নেকেড? কবি এখানে নেকেড কথাটা তাহলে কেন ব্যবহার করেছেন? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমনিভাবে নেকেড শব্দের আক্ষরিক অর্থ যদি আমরা বলি, কি সেটা? নেকেড মিন্স উইদাউট এনি ক্লোথস, যার জামা কাপড় নেই, বিবস্ত্র যাকে বলতে পারি, সেটাই তো নেকেড। আচ্ছা, তো হাউ ইট ক্যান বি পসিবল, হাউ ইট ক্যান বি পসিবল ফর এ ট্রি টু বি নেকেড? তাহলে যদি নেকেড মানে বিবস্ত্রই হয়ে থাকে, তাহলে একটা গাছের পক্ষে কি করে বিবস্ত্র হওয়া সম্ভব? গাছ কি জামা পরে? কখনো নয়। তাহলে কেন বিবস্ত্র? আশা করি অনেকেই বুঝতে পেরেছো। আমরা ফার্স্ট স্ট্যান্ডাতে যেটা পড়লাম, মসি এলম গাছ যেটা একটা বলা হচ্ছে, সেরকম আরও আশপাশের গাছও অবশ্যই আছে। সেইগুলো গাছ থেকে হাওয়াটা কি করছে? দ্য উইন্ড টেক্স all the faded leaves of the trees. গাছটা, হাওয়াটা গাছের যতগুলো ফেডেড পাতা আছে, বিবর্ণ পাতা, শুকনো পাতা, ধূসর পাতা, the wind takes away all the faded trees, faded leaves, সমস্ত পাতাগুলোকে নিয়ে চলে যাচ্ছে। যদি এইটাই হয়, সব পাতাকে যদি উইন্ড নিয়ে চলে যায়, then the tree becomes naked, তাই তো? কেন পাতাগুলোই গাছের ক্লোথস, উই ক্যান সে দ্যাট, আমরা এটা বলতেই পারি। তাহলে যদি ইফ দ্য উইন্ড টেক্স অ্যাওয়ে অল দ্য লিভস অফ দ্য ট্রিজ, দেন দ্য ট্রি ইজ নেকেড নাও, অর দ্য ট্রি বিকামস নেকেড নাও। তাহলে গাছটা কি হয়ে গেল? বিবস্ত্র হয়ে গেল, নেকেড হয়ে গেল। সেই পাতাহীন গাছের ভেতর দিয়ে কটেজ স্মোকটা গোল 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 পাকিয়ে আপওয়ার্ডস মানে ওপরের দিকে উঠছে। অ্যান্ড দ্য পোয়েট অলসো লাভস টু সি দ্য সিন, কবি এই দৃশ্যটাও কিন্তু দেখতে ভালোবাসে। এই দুটো স্ট্যান্ডাতে তাহলে কি দেখলাম, চলো আরেকবার করে আমরা দেখে নিই। কবিতাটা খুব সুন্দর একটা কবিতা। কবিতাতে আমরা প্রথমেও যেমন বলেছি, উই গেট আ ভিভিড ডেসক্রিপশন অফ দ্য সিজন অফ অটাম ইন নেচার। তার মানে প্রকৃতিতে অটাম সিজনের একটা ভিভিড ডেসক্রিপশন, কী কী চেঞ্জেস হচ্ছে, কী কাজ কেমনভাবে হচ্ছে, কবি কোন কোনগুলো চেঞ্জেস বা ক্যারেক্টারিস্টিক ফিচার অটামে যেগুলো কবি ভালোবাসছেন, সেইগুলো আমরা পরপর পরপর দেখতে পাচ্ছি। কবি ভালোবাসছেন দমকা হাওয়া, যেটা বারে বারে এসে জানালাকে নাড়া দিচ্ছে। কবি ভালোবাসছেন ওই দমকা হাওয়াটাই যেটা কিনা
শ্যাওলাপূর্ণ এলম গাছ থেকে সমস্ত বিবর্ণ পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং নিয়ে যাওয়ার সময় কি করছে, তাদেরকে জানালার কার্নিশের ধারে পাক খাওয়াচ্ছে, টুয়ার্লিং করছে। কবি ভালোবাসছেন ওই হাওয়াটা যেটা ছোট ছোট গাছের ডালপালাগুলোকে এমনভাবে নাড়া দিচ্ছে, দেখে যেন মনে হচ্ছে দে আর ডান্সিং, তারা যেন নাচ করছে। কতক্ষণ অবধি চলছে এটা? টিল দ্য শাট অফ ইভ, সন্ধে নামা অবধি এই কাজটা চলছে। এই সময় চড়ুই পাখিগুলো কি করছে, তারা কটেজ রিগের ওপর গিয়ে কিচিরমিচির করছে, ক্রিপিং, দে আর ক্রিপিং। যে শব্দটা আমাদেরকে এটা বুঝতে সাহায্য করছে যে খুব শিগগিরই কি সিজন আসবে, দ্য স্প্রিং। স্প্রিং সিজনটা তাহলে এখন কোথায় আছে? স্প্রিং সিজনটা বলছে যেরকম ফুলগুলো সাধারণত শীতকালে, আমরা যেহেতু জানি কোনো ফুল ফোটে না ওদের দেশে, ফুলগুলো তাহলে কোথায় থাকে? তারা সামারের কোলে ঘুমিয়ে থাকে। সেই রকমই স্প্রিং সিজনও ঘুমিয়ে আছে এবং কিছুদিন পরে তার ঘুম ভাঙবে, অ্যান্ড দেন ইট উইল কাম, সে আসবে। আর কি কবি ভালোবাসছে? দ্য কটেজ স্মোক, ওই যে ছোট ছোট কুটির আছে, কুঁড়ে ঘর আছে, তাদের থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেই ধোঁয়াটা কবি ভালোবাসছে। কেন? যেটা কিনা কার্লিং আপওয়ার্ডস, যেটা কিনা গোল গোল পাক খেয়ে ওপর দিকে উঠছে থ্রু দ্য নেকেড ট্রিজ। যে ওই যে হাওয়া তো গাছের সব পাতাকে নিয়ে চলে গেছে, তো ট্রি বিকেম নেকেড, দ্য ট্রি বিকামস নেকেড। সো ওই একটা খালি গাছ যার শুধুমাত্র কয়েকটা ডালপালা আছে, সেই গাছের ভেতর দিয়ে যে ধোঁয়াটা পাক খেয়ে উঠছে, দ্য পোয়েট লাভস টু সি দ্য সিন। তার মানে কবি এই দৃশ্যগুলো ভালোবাসছে। তা আমি বেশ কিছু কঠিন শব্দ যেগুলো তোমাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে সেগুলো বোর্ডে লিখে দিলাম। নেকেড ব্যাপারটা তোমরা বুঝতেই পারবে, নেকেডটা লিখছি না, এটা খুব সোজা। উইদাউট ক্লোথস মানে এখানে বিবস্ত্র। গাছের ক্ষেত্রে তো ঠিক এটা অ্যাপ্লিকেবল হবে না, গাছে মানে যেহেতু গাছে পাতা নেই, দ্যাটস ওয়াই দ্য ট্রি ইজ কল্ড নেকেড। ওকে, আর সমস্তই মোটামুটি লিখে দেওয়া হয়েছে। শেকিং, ইভ, ফিটফুল মানে আবারও বলে দিচ্ছি, দ্যাট অকারিং রিপিটেডলি। গাস্ট মানে একটা দমকা হাওয়া। শেক মানে তোমরা কথাটা স্টার অর্থে ব্যবহার করতে পারো, যেটা নাড়া দেওয়া। বা আর শেকিং মানে ট্রেমলিংও করতে পারো, কাউকে নাড়ানো বা ঝাঁকানো এই অর্থে। ইভ দ্যাট মিন্স ইভিনিং। ডান্স মানে এখানে এই যে গাছটা নড়ছে এই ব্যাপারটাকেই ডান্স হিসেবে কবি বলেছেন। তো এই দুটো প্যারাগ্রাফ আশা করি তোমরা বুঝতে পারলে। তো তোমাদের এই দুটো প্যারাগ্রাফ অবশ্যই বাড়িতে পড়ো। নেক্সট ক্লাসে আমরা এই কবিতাটার এই দুটো স্ট্যান্জা তোমরা অবশ্যই বাড়িতে পড়ো। এই দুটো স্ট্যান্জাতে আশা করি তোমাদের কোনো অসুবিধে নেই। আমরা নেক্সট ক্লাসে এই কবিতারই নেক্সট যে স্ট্যান্জাসগুলো আছে, রিমেইনিং স্ট্যান্জাসগুলো, সেটা পড়ব।